সেম এরকম আসবে না। আমি যে কয়টা তোমাদের সাজেশন দিচ্ছি এই কয়টা ভালো করে পড়বা, এই কয়টা বুঝে পড়তে পারলে তোমার এনি সৃজনশীল প্রশ্ন হয়ে যাবে। যেমন যশোর বোর্ড 20-এর প্রশ্নটা, ময়মনসিংহ বোর্ড 20-এর প্রশ্নটা, দুটো হইলো। ঠিক আছে, আমি যে কয়টা প্রশ্ন দিচ্ছি আমি এই কয়টাই এখন পড়াই দেবো ইনশাল্লাহ, এই টাইপের বাইরে যাবে না। আমি কিন্তু বলতেছি না হুবহু আসবে, মানে আমি শুভা গল্পে 3টা সৃজনশীল পড়াবো। 3টা সৃজনশীল পড়াবো মানে 3 ধরনের সৃজনশীল পড়াবো। শুভা গল্পে তুমি যদি এই 3 ধরনের সৃজনশীল বুঝে পড়ো তাহলে এনি সৃজনশীল প্রশ্ন তুমি লিখতে পারবা। সৃজনশীল প্রশ্নের প্যাটার্ন যদি তুমি বোঝো, শুভা গল্পে আমি 3টা সৃজনশীল প্রশ্ন পড়াবো, তোমার সাপ্লিমেন্টে আছে 40টা, অন্যরা গদ বাঁধা সাজেশন দিয়ে দিছে, 20টা দিয়ে দিছে, কেউ 17টা দিয়ে দিছে। আমি 3টা মাত্র সৃজনশীল বুঝাবো, তুমি 3টা সৃজনশীল বুঝবা শুভা গল্পে। আর আমি 100% বলতেছি এভারেজ বোর্ডে শুভা গল্প থেকে একটা সৃজনশীল প্রশ্ন ইনশাল্লাহ আসবে। তাহলে তুমি 3টা সৃজনশীল প্রশ্ন মন দিয়ে বোঝো। সময় অল্প নেব, মাত্র 10 মিনিটের ভিতর ইনশাল্লাহ আমি 3টা সৃজনশীল প্রশ্ন বুঝাই দেবো। এই 10 মিনিটের ভিতর তুমি একটা সৃজনশীল প্রশ্ন পাচ্ছ। আসো, আমি তো তোমাদের শুভা গল্পে বললাম 3টা সৃজনশীল প্রশ্ন পড়াবো, তার আগে এই গল্পটার একটু সামারিটা আলোচনা করি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই গল্পে আমাদের যে বিষয়টা সামারিতে আলোচনা করব সেটা আমি সম্পূর্ণ গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে চিত্রে দেখাবো। শুভা গল্পের দেখো, প্রকৃতির সঙ্গে একাত্মতা, নদীর কলকল ধ্বনি, প্রকৃতির শব্দ ছিল। দেখো এই যে কথার ভাষা, অব্যক্ত কথার ভাষা, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে দেখে যাবা পরীক্ষার হলে আগে ঢোকার আগে। নিঃসঙ্গতার রূপ, দেখো সে ছিল জনহীন। দেখো সে, বোঝা যাচ্ছে মনে হয়, সে ছিল জনহীন দ্বিপ্রহরের মতো, শব্দহীন সঙ্গীহীন এক কিশোরী। তারপরে ওই পাশে আসো, নিচে দেখো আমি কিন্তু এখানে বুঝাই দিচ্ছি তোমাদের, চোখের অসীম ভাষা ছিল, তাই না? তারপর প্রতাপের সাথে মাছ ধরতে বসতো, সেখানে কাহিনী ছিল। প্রতাপের বাকহীন সঙ্গী, মাছ ধরার সময় কথা না বলা, শুভাই ছিল প্রতাপের শ্রেষ্ঠ সঙ্গী। ওই সাইডে দেখো লক্ষ্য করা যাচ্ছে। তারপর সামাজিক অবস্থা এবং বাবার মমতা লক্ষ্য করো, বাবা তাকে লক্ষ্য করো, বাবা বাণীকণ্ঠ তাকে কিন্তু খুবই ভালোবাসতো, কিন্তু মা তাকে কিন্তু গর্ভের কলঙ্ক মনে করতো। অবলা প্রাণীদের পরম সক্ষতা, দেখো এই যে সুভার এই যে সর্বশী আর পঙ্গলি, ঠিক আছে, এখানে দুটো গাভীর কথাও বলা হয়েছে। মানে এই চিত্রর মাধ্যমে পরীক্ষায় ঢোকার আগে এইগুলো এক নজর দেখে যাবা, তাহলে তুমি লিখতে পারবা সৃজনশীল যত কঠিনই আসুক না কেন। এইটা একটু পরীক্ষার আগে স্ক্রিনশট দিবা, দেখে যাবা। ঠিক আছে, শুভ স্যার বলছে এটা দেখো, মাথায় রাখো এই কথাগুলো, আমি যেটা চিত্রের মাধ্যমে দেখালাম তোমাদের কাজে লাগবে। তাহলে তোমরা যদি চিত্রের মাধ্যমে মূল জিনিসটা বুঝতে পারো তাহলে আমার সৃজনশীল প্রশ্নগুলো বুঝাইতে সুবিধা হবে। তারপরে আমি একটু বলে রাখি শুভা গল্প থেকে কী ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে, একটু শোনো। এইখানে একজন, তোমরা জানো শুভা গল্পে একজন প্রতিবন্ধী, মানে কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী, এরকম একটা মেয়ের কথা বলা হয়েছে। এখন প্রতিবন্ধীদের অবস্থা যতটা না খারাপ, আরও 100 বছর আগে কিন্তু আরও খারাপ ছিল। সমাজের বাস্তবতায় আরও সে যদি মেয়ে হয় তাহলে তো অবস্থা একেবারেই সেরাবেরা। এইখানে তোমাদের উদ্দীপকটা এমনভাবে দেবে, একটা প্রতিবন্ধীর কথা থাকবে, সে বাক প্রতিবন্ধী হইতে পারে, অন্ধ হইতে পারে, অন্যান্য কোনো শারীরিক প্রতিবন্ধী হইতে পারে। এখানে দুইভাবে উদ্দীপকটা দিতে পারে, যে সেই প্রতিবন্ধী তার বাবা মায়ের উৎসাহের কারণে তার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো বা বাধাগুলো ডিঙিয়ে তার সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে বাবা মায়ের উৎসাহের কারণে বা তার প্রতিবেশীদের উৎসাহের কারণে। আবার আরেক ধরনের উদ্দীপক থাকতে পারে, যেমন শুভা গল্পের সাথে মিল করে, যে বাবা মায়ের অনুৎসাহের কারণে বা প্রতিবেশীদের বিরূপ আচরণের কারণে সেই প্রতিবন্ধী যে ছেলে বা মেয়েটার কথা বলা হবে সৃজনশীল প্রশ্নে, সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে মানে জীবনে সফলতা লাভ করতে পারেনি, মানে হুবহু শুভা গল্পের মতো। এখন এইখানে তোমরা মনে রাখো, যদি মানুষের ভিতরে জেদ না থাকে, তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর ইচ্ছা না থাকে, মনোবল না থাকে, দৃঢ়চেতা ভাব না থাকে, তাহলে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এখানে শুভা গল্পের শুভার চরিত্রটাও আমরা বিশ্লেষণ করলে এরকমই কিছু দেখতে পারি, যে শুভার তার জীবনে সফল হবে এরকম ইচ্ছা ছিল কিনা, সেটা থেকে বড় উপায় হলো সে কোনো পরিবেশ পায়নি, যে তার ভিতরে যদি কোনো সুপ্ত প্রতিভা থাকে সেটা বিকশিত করবে, কোনোভাবেই সে সেখানে পায়নি এবং তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেও পারেনি। এইখানে যে সৃজনশীলগুলো, এগুলো লেখা খুবই সহজ। আমি যে কথাটা এখন বললাম এই কথাটা তোমরা একটু মাথায় রাখলে এর বাইরে সৃজনশীল দেওয়ার কোনো চান্সই নাই। আসো আমরা 3টা সৃজনশীল প্রশ্ন পড়ে ফেলি। মূলত ক আর খ কি তোমাদের
গদ্যটা যদি ক্লিয়ার থাকে, যে জিনিসগুলো মুখস্থ করার কথা ওই জিনিসগুলো যদি তোমরা সুন্দরভাবে মুখস্থ করে রাখতে পারো, তাহলে বা যে ঘটনার জায়গার নাম বা চরিত্রের নামগুলো যদি মনে রাখতে পারো, তাহলে ক আর খ লেখা একদম ইজি। কিন্তু গ আর ঘর ক্ষেত্রে মূল ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার পরিচয় আমরা দেখব যে স্টুডেন্টরা কেমন লিখছে পরীক্ষার খাতায়। উদ্দীপকটা লক্ষ্য করো, যশোর বোর্ড 20-এ অন্ধকে জয় করেছে কুসুমপুরের কলি। মানে কুসুমপুর একটা জায়গার নাম, সেইখানে কলি নাম করে একজন ছিল, সে অন্ধকে জয় করেছে। মানে সে অন্ধ হয়েও মনে হয় তার জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় গেছে। নিজস্ব প্রতিবেদক, মানে সংবাদে এটা আসছে, দৈনিক প্রতিভা নামক একটা সংবাদপত্রে এই প্রতিবেদনটা করছে। জন্মান্ধ হলেও কুসুমপুরের কলি আজ সঙ্গীত জগতে এক উজ্জ্বল তারকা। অন্ধ হয়েও সে সঙ্গীত শিল্পী হয়েছে, আর তার সম্ভব হয়েছে তার মার কারণে। অন্ধত্বের বিষয়টি জানার পরেও তিনি হতাশ হননি, বরং অন্য যে কোনো সন্তানের চেয়ে কলি কোনো অংশে মানে কলি আরও বড় হবে এবং কোনো অংশে ছোট নয়, এই প্রত্যয় তাকে লেখাপড়া গান শেখাতে শুরু করেন। তার চেষ্টা আজ সফল হয়েছে, তিনি কলির জন্য আজ গর্বিত মা। তাহলে তোমরা হুট করে বুঝতে পারতেছো, মুহূর্তে বুঝতে পারতেছো এইখানে শুভা গল্পের মার এন্টি চরিত্র বা বিপরীত চরিত্র। শুভা গল্পের মা সবসময় ডিপ্রেস থাকতো, তার মেয়েকে নিয়ে গর্ভের কলঙ্ক মনে করতো, শুভার সাথে আজে বাজে ব্যবহারও করতো বিভিন্ন কারণ ছাড়া অকারণেও কিন্তু করতো, কিন্তু উৎসাহটা কিন্তু আমরা গল্পের ভিতর দেখিনি। মোটিভেশনাল কথা বলে শুভা গল্পের আগুন ধরায় দেবে শুভার ভিতরে, এটা কিন্তু আমরা দেখতে পারিনি। সম্পূর্ণ বিপরীত একটা চিত্র, তাই না? আর শুভা কিন্তু সফলও হয়নি, তাই না? তাহলে আমরা আসো, শুভা গল্পের একমাত্র কে শুভার মর্যাদা বুঝতো? প্রতাপ। এক বাক্যে শেষ। শুভা গল্পের গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী। স্রোত কার থাকে? নদী বা সাগরের। শুভা গল্পে কি সাগরের কথা উল্লেখ আছে? না, নদীর কথা উল্লেখ আছে। শুভা গল্পের গ্রামের নামটা কি বলতো? চণ্ডীপুর। মুখস্থ করে ফেলো, চণ্ডীপুর। তাহলে শুভা গল্পের চণ্ডীপুর গ্রামে যে লক্ষ্মী নদীটি ছিল, সেই নদীটির কথা কিন্তু বলা হয়েছে এখানে। কেন লক্ষ্মী নদীর? কারণ ওই নদীটা এমনভাবে বর্ণনা করা হয়েছে গল্পে যে দুই কুল ব্যালেন্স রাখে। মানে দুই কুলের এমন একটা অবস্থা করছে, মানে দুই কুলের মানুষই তার আপন হয়ে গেছে। আর নদীর উপর পরোক্ষভাবে বলা হয়েছে অনেক জেলে তাদের জীবিকা কিন্তু নির্বাহ করে এই নদীর কারণে। মানে নদীটা লক্ষ্মী, গ্রামের জন্য আদর্শ। নদীর কারণে অনেক মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে। আর নদীটা এই কারণে নদীর মানুষ, আশেপাশের দুই কুলের যে মানুষ, তারা নদীটাকে কিন্তু বলছে গ্রামের লক্ষ্মী। ভালোবাসে এই উপমাটা দিছে, ঠিক আছে? তাহলে দুটো বাক্যে মানে দুটো প্যারায় তোমরা উত্তরটা দিয়ে দাও। আগে তুমি বলে দিবা চণ্ডীপুরের গ্রামের গুরুত্ব, মানে ওই গ্রামের নদীর গুরুত্বর কথাটা বুঝাইতে গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী কথাটা বলা হয়েছে। এবার জীবিকা নির্বাহ করছে, কেন দুই কুল রক্ষা কিভাবে করছে সেই বর্ণনাটা দিয়ে দাও। আচ্ছা, গতে আসো। উদ্দীপকের বক্তব্য শুভা গল্পের যে বৈপরীত লক্ষণীয় আছে তা ব্যাখ্যা করো। হ্যাঁ, এখানে মূলত উদ্দীপকে শুভা গল্পের শুভার মার সাথে আর উদ্দীপকের মার সাথে বৈসাদৃশ্য, আচরণগত বৈসাদৃশ্য বা বৈপরীত্য লক্ষ্য করা যায়। একবারে উত্তর দিয়ে দিলা। দ্বিতীয়তে তুমি এবার শুভা গল্পের মা শুভার সাথে কীরকম আচরণ করতো সেটা একটু বলবা। শুভা গল্পের মা জন্মগতভাবে মানে দেখে যে শুভা বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, এই কারণে শুভা আর মা কিন্তু শুভাকে গর্ভের কলঙ্ক মনে করতো। সবসময় শুভাকে নিয়ে নীরব হৃদয় ভারের মতো দুশ্চিন্তা করতো, তাই না? কারণে অকারণে শুভার সাথে খারাপ ব্যবহার করত। এই কারণে কিন্তু শুভা পরিস্ফুটিত হইতে পারেনি, জীবনের আলোয় আলোকিত করতে পারেনি নিজের জীবনকে। 2 নম্বর প্যারা দিয়ে দিলা, শেষ। 3 নম্বর প্যারায় আসো, উদ্দীপকটা একটু আমরা বানাই লিখবো। উদ্দীপকটায় কিন্তু আমরা দেখতে পারি সম্পূর্ণ বিপরীত দৃশ্য। এখানে আমরা দেখতে পারি যে কলির যে মা, কলি তো তোমার, আর দেখো এখানে কলি অন্ধ ছিল, তারপরও কলির মা তার অন্যান্য ছেলে মেয়েদের তুলনায় কলিকে কখনো ছোট চোখে দেখেনি। তার লেখাপড়া, গান, এই বিষয়গুলো তাকে শেখাইতে শুরু করে। এবং কলি তার মায়ের উৎসাহের কারণে, তার মায়ের অনুপ্রেরণার কারণে, তার মায়ের মোটিভেশনাল বিভিন্ন কার্যকলাপের কারণে কলি কিন্তু সফল হয়। এই কারণে কলির মা গর্বিত মা।
তাই না? এই উদ্দীপকটা লিখে তাহলে আমরা শেষে বলে দেবো কি যে উদ্দীপকের সাথে কলি গল্পের যে এই যে দেখো, যদি এই যে দেখো, তাই বলা যায় উদ্দীপকের কলির মায়ের সহযোগিতামূলক মনোভাবের সাথে শুভা গল্পের শুভার মা এবং তার প্রতিবেশীদের মানসিকতার বৈপরীত্য রয়েছে। 3টা প্যারায় লিখে দাও, ঠিক আছে? 3টা প্যারায় তুমি লিখে দাও। এই যে শুভা গল্পের কথাটা লেখো, তারপর উদ্দীপকের কথাটা লিখে শেষ করে দাও। এবার শেষ প্রশ্ন যেটা আসো, উপযুক্ত পরিবেশ এবং পরিচর্যা পেলে শুভাও কলির মতো হয়ে উঠতো। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ভাব, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই শুভা গল্পের এই যে ঘ নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? তাহলে আমরা এটা প্রথমে বলে নেব যে উপযুক্ত পরিবেশ এবং পরিচর্যা পেলে শুভাও কলির মতো হয়ে উঠতো, উক্তিটি যথাযথ। এইবার তুমি 4টা প্যারায় লিখবা। এই 4টা প্যারা আমি বলে দিই, টাইম নষ্ট করবো না। 4টা প্যারার ভিতর তুমি প্রথমে উদ্দীপকের অংশটা নিজের মতো বানায় লিখতে পারো, তারপরে শুভা গল্পের উদ্দীপকের সাথে মিল কইরে যে মূল অংশটা সেটা বানায় লিখতে হবে। এখন তুমি এই অংশটা আগে, উদ্দীপকের অংশটা পরে লিখতে পারো, কোনো সমস্যা নাই। আগে তুমি শুভা গল্পের ওই মূল চুম্বক অংশটা লিখলা, তারপর উদ্দীপকটা লিখলা, এবং শেষ অংশে তুমি একটু বিস্তারিত আলোচনা করলে, দুটো অংশের মিল করলা, একত্রীকরণ করা যেটাকে বলে, ঠিক আছে? আর শেষে এই কথাটা সিম্পল সবাই বলে দিবা যে এই যে উপযুক্ত পরিবেশ পাইলে শুভাও কলির মতো হয়ে উঠতো, ঠিক আছে? এই ধাপে তোমার আগাইতে হবে, ঠিক আছে? বাংলা এই ধাপে তোমার আগাইতে হবে। দ্বিতীয় প্রশ্নটা লক্ষ্য করো।